দমকল বাহিনী যখন আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মেঘে ঢাকা আকাশ হতে ভারী বর্ষণ নামে। পৃথিবীর বুকে জ্বলমান এক টুকরো আগুনকে শান্ত করতেই যেন সেই বৃষ্টির আগমন। গাড়ির ভেতর ড্রাইভিং সিটে নীরব ভঙ্গিতে বসে আছে দুর্জয়, পেছনের সিটে বাণীকে জড়িয়ে ধরে বসে আছে নিশা। ঠিক সেই মুহূর্তে দুর্জয়ের ফোনটা বেজে ওঠে, প্রত্যয়ের কল। দুর্জয় কলটা রিসিভ করে প্রত্যয় জানায় তারা বেলি রোডে এসে পৌঁছেছে। দুর্জয় কেবল ছোট্ট করে কোথায় আসতে হবে বলে ফোনটা রেখে দেয়, নিশার ব্যাপারটা জানায় না। মানুষ দুটো নিচে এসে দেখুক যে নিশা সম্পূর্ণ সুস্থ আছে। দুর্জয় পেছনের দিকে ফিরে নরম স্বরে বলে, পাকনি, কান্না থামাও ভাইয়া, স্যার এসে পড়েছেন, কাছাকাছি আছে, এখন এসে পড়বে, সাইফও সাথে আছে। আব্বু আর সাইফের কথা শুনতে নিশা ধীরে ধীরে সোজা হয়ে বসে। ততক্ষণে রাস্তার একপাশে কিছুটা দূরে এসে একটা ক্যাব থামতে দেখা যায়। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি থেকে নামে দুটো বিধ্বস্ত মানুষ। নিশা গাড়ির ভেতর হতে দুজনকে দেখে, অতঃপর বিলম্ব না করে নিজেও গাড়ির দরজা খুলে নেমে যায়। দুজোড়া পা হঠাৎই থেমে যায়। কালো গাড়িটা হতে নেমে আসা মেয়েটাকে দেখে কেমন অবিশ্বাস্যকর দৃষ্টি মেলে তাকিয়ে থাকে দুজন। থমকে রয় আপন জায়গায়। তবে নিশা নিজ জায়গায় স্থির থাকতে পারে না, দৌড়ে গিয়ে নিজের আব্বুর বুকে আশ্রে পড়ে। এতক্ষণে চাপা কান্নাটা এতক্ষণে হুহু কুষারে বেরিয়ে আসে। ভাঙা গলায় কিছু বলে, কান্নার দমকে তা স্পষ্ট বোঝা যায় না। সাইফের শরীরটা কেমন টলছে তখন। সে ভরা চোখে দেখছে অবিশ্বাস্যকর দৃশ্যটা, মনে হচ্ছে সবটা স্বপ্ন। ইচ্ছে করলো হাত বাড়িয়ে বাবার বুকে পড়ে থাকা আদুরে মেয়েটাকে ছুঁয়ে দেখতে, কিন্তু সে আর তা করল না, কেবল চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে রইল। জুলফিকার মুস্তাফা মেয়েকে জাপটে ধরে লাগাতার আওড়াচ্ছেন, আম্মু, আব্বু এসেছে, কান্না থামাও মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আম্মু। নিশা শান্ত হতে পারে না। তার চোখের সামনে এখনো ভাসছে সন্ধ্যার দৃশ্যপট। রিকশায় করে রেস্টুরেন্টের সামনে এসে নামে 4 বান্ধবী। নিশা ভাড়া মেটাতে মেটাতে তার 3 বান্ধবী রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। নিশাও ধীরে সুস্থে ভাড়া মিটিয়ে ব্যাগের ভেতর পার্সটা রাখতে নিবে, ঠিক এমন সময় সাইফের কল এসেছিল। কল রিসিভ করে নিশা ফুটপাতের একধারে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক এমন সময় রেস্টুরেন্টের ভেতর থেকে কিছু মানুষের চিৎকারের শব্দ ভেসে আসে। নিশা বোকার ন্যায় রেস্টুরেন্টের দিকে তাকাতেই দেখে কেমন কালো ধূসর ধোঁয়ার চারিপাশটা ছেয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দেখা মিলে আগুনের শিখার। ততক্ষণে আশেপাশের মানুষের চেঁচামেচি আর ছুটাছুটি শুরু হয়ে গেছে। হঠাৎ কার সঙ্গে ধাক্কা লেগে যেন নিশার ফোনটা কোথাও পড়ে যায়। নিশার সেই মুহূর্তে ফোনের দিকে খেয়াল ছিল না। ভীত সন্ত্রস্ত তার মাথায় কেবল একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, সে তার বান্ধবীরা ভবনটির মধ্যে আছে। পুরোটা সন্ধ্যা জুড়ে এত মানুষের মাঝে ফুটপাতের ধারে বসে নিশা কেবল দেখেছে চোখের সামনে সে ভবনটাকে একটু একটু করে আগুনে ঝলসে যেতে। এতক্ষণে নিশার অচল মস্তিষ্কটায় খেলে যায় একটা ভাবনা, এই মুহূর্তে সাইফ যদি কলটা না করতো তাহলে আজ নিশাও এই মুহূর্তে ওই ভবনটার ভেতর থাকতো। এতগুলো মানুষের ভিড়ে তার আত্মচিৎকারও মিশে থাকতো। ওই উত্তপ্ত আগুনে আজ সেও দগ্ধ হতো। নিশা নিজের আব্বুর বুক থেকে মাথা না তুললেও বন্ধ চোখ মেলে তাকায়। মুহূর্তেই তার চোখে পড়ে বৃষ্টিতে সিক্ত সাইফের নিস্তেজ মুখটা থেকে। সাইফ কেমন ফ্যাল ফ্যাল নয়নে তাকে দেখছিল। নিশাকে তাকাতে দেখেই ম্যাসকুলিন সমাজের এক সিগমা মেল নেভার ক্রাইস প্রবাদকে বুড়ো আঙুল দেখিয়ে সে নিঃশব্দে কেঁদে ওঠে। বৃষ্টির পানির সঙ্গে তার অশ্রু মিলেমিশে একাকার হয়ে যায়। এই তো কিছুক্ষণ আগেও তার নিজেকে সর্বহারা মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল সব হারিয়ে ফেলেছে সে। তার কপাল গড়িয়ে এই বুঝি সব সুখগুলো পড়ে গিয়েছে, কিন্তু না, কিচ্ছু হারায়নি সে। তার সবকিছু, তার সুখের কেন্দ্রবিন্দু, তার পরিবার তার চোখের সামনেই আছে, হারিয়ে যায়নি সে। আগুন তাকে ছুঁতে পারেনি। প্রায় মধ্যরাত। আগুনে ঝলসে যাওয়া ভবন থেকে তখনও পোড়াগন্ধ বিলীন হয়নি। চারিপাশের স্বজনদের দমফাটা আর্তনাদ। সাইরেন বাজানো অ্যাম্বুলেন্সগুলোয় একে একে তোলা হচ্ছে উদ্ধারকৃত পোড়া দেহগুলো। কয়েক ঘন্টার ব্যবধানেই ব্যস্ত নগরে কিছু সংখ্যক জলজ্যান্ত মানুষগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তাদের গল্পগুলো সকলের অজানা। হয়তো তাদের প্রত্যেকেরই রয়েছে ভিন্ন ভিন্ন জীবনের গল্প, যেই গল্পের এক একটা অধ্যায় লিখিত হয়েছে ভিন্ন ভিন্ন অনুভূতি দ্বারা। কোনো অধ্যায়ে রয়েছে হাসি, তো কোনো অধ্যায়ে রয়েছে মন কেমনের দিনগুলো। তবে পরিসমাপ্তিটা সকলের একই। শোনা গিয়েছে ভবনে আটকা পড়া মানুষগুলো বাঁচার সুযোগ না পাওয়ার প্রধান কারণ হয়েছে ভবনে ইমার্জেন্সি এক্সিট নামক কোনো ব্যবস্থা ছিল না, না ছিল কোনো খোলা ছাদ। বদ্ধ ভবনটার মধ্যে একটু একটু করে বুকে মানুষগুলো জীবনটা হারালো। তবে এ আর তেমন কি, এরকম ঘটনা তো কতই ঘটে।
দুদিন খবরে এসব নিউজ দেখে সাধারণ জনগণ আফসোস মিশ্রিত স্বরে আহারে আহারে করে, অতপর ভুলে যায়। এই ঘটনাগুলো না দেশের মানুষের টনক নড়ায়, না দেশের ক্ষমতাসীনদের। কেউই কোনো ব্যবস্থা নেয় না। কেবল যারা হারায় সেই স্বজনরাই এই ঘটনাগুলো ভুলতে পারে না। এই হারানোর যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তাদের গোটা জীবন। তখন মাঝরাত। আষাঢ়ে আকাশটা বড্ড অভিমান করেছে আজ। বছর ঘুরে আরও একটা আষাঢ়কে সদ্য বরণ করে নিয়েছে প্রকৃতি। এই আষাঢ়ি রাতে কারো অপেক্ষায় বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে এক নারী। লম্বা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে পিঠময় ছড়িয়ে আছে। বারান্দার খোলা দরজা দিয়ে প্রবেশ করা ঝিরিঝিরি ঠান্ডা বাতাস রুমটাকে শীতল করে তুলেছে। ঘরের বাহির হতে আগত গাড়ির হর্নের শব্দে নারী মন নড়ে চড়ে ওঠে। চাতক কিশোরীর ন্যায় বই ছেড়ে জানালার ধারে গিয়ে বাহিরে উকি মারে। কাঙ্ক্ষিত মানুষের মুখদর্শন হতেই এক প্রকার দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়ায়। ক্লান্ত পুরুষের সকল ক্লান্তি প্রিয়তমার অপেক্ষারত মুখশ্রী দেখে ফুরোয়। একগাল হেসে ঘরে প্রবেশ করে বলে, শুধরাবে না তুমি? রাত জেগে অপেক্ষা না করলে কি হয় না? অপেক্ষা করছিলাম কে বলল? আমি তো বই পড়ছিলাম, ইন্টারভাল পার্টে ছিলাম। পুরোটা শেষ না করলে ঘুম আসতো না। বাণীর বলা নিঃসংকোচ মিথ্যার পিঠে দুর্জয় কেবল সামান্য হাসে। বাণী সেদিকে খুব একটা তোয়াক্কা না করে চুলগুলো হাত খোপা করতে করতে বলে, খাবার গরম করছি আমি, তাড়াতাড়ি গোসল করে এসো। কথাটুকু শেষ করেই বাণী রান্নাঘরে চলে যায়। সারাদিন বাইরে থেকে ঘরে ফেরার পর বাইরের কাপড়ে বেশিক্ষণ বসে থাকার বদঅভ্যাস দুর্জয়ের কোনো কালেই ছিল না। সে উঠে সবার আগে গোসল করতে চলে যায়। 10 মিনিটের একটা কুইক শাওয়ার নিয়ে বের হয়েই দুর্জয় কিছুটা সতেজ অনুভব করে। নিজের রুম থেকে বেরিয়ে 9 কদম সোজা হেঁটে মেয়ের রুমে প্রবেশ করে সে। আফরা তখন গভীর ঘুমে বিভোর। দুর্জয় এগিয়ে গিয়ে মেয়ের ঘুমান্ত মুখটা দেখে কিছুক্ষণ পাশে বসে আলতো ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে দেয়। চিন্তা হয় তার, সবেমাত্র 7 বছর হবে মেয়েটার, অথচ কেমন শান্ত প্রকৃতির হয়ে গিয়েছে। চঞ্চল শিশু সত্তাটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। খুব বুঝদার বাচ্চাদের মতো আচরণ করে। গম্ভীরতা যেন ঘিরে ধরেছে বাচ্চাটাকে। নিজের বাবার নিয়মানুবর্তী জীবনের সঙ্গে নিজেকে কি সুন্দর মানিয়ে নিয়েছে। সময় ধরে প্রতিটা কাজ করে। বিষয়টা নিয়ে দুর্জয় ও বাণী দুজনেই চিন্তিত ছিল খুব। আফরার স্কুলে গিয়ে এই ব্যাপারে এক প্রকার তদন্তও চালিয়েছে তারা, কিন্তু সেখানেও সবকিছু স্বাভাবিক। সবশেষে বাধ্য হয়ে একজন চাইল্ড স্পেশালিস্টের শরণাপন্ন হয়েছিল তারা। সব শুনে ডাক্তার বলেছে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে একটা শিশুর মনস্তাত্ত্বিক বিকাশটাও হয়। এটা তেমন কোনো চিন্তার বিষয় নয়। দুর্জয় জানে এটা তেমন কোনো চিন্তার বিষয় নয়। সুহালা বেগমের ভাষ্যমতেও অনেক ক্ষেত্রে দুরন্ত চঞ্চল বাচ্চারা বড় হতে হতে অনেকটাই শান্ত প্রকৃতির হয়ে যায়। কিন্তু দুর্জয়ের এসব ভালো লাগছে না। মনে হচ্ছে দুদিন আগেই তো মেয়েটা ছোট ছিল, অথচ এখন কত দ্রুত যেন বড় হয়ে যাচ্ছে। ভাবনা থেকে বেরিয়ে এসে দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরও একবার মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে তার গায়ে ভালো করে কাঁথাটা টেনে দেয়। অতঃপর নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে আসে। বাণী তখন টেবিলে খাবার গোছাচ্ছিল। দুর্জয় এসে বসে বলে, তুমি খেয়েছো? হ্যাঁ। কথাটা বলতে বলতে বাণী পাশের চেয়ারে বসে। দুর্জয় চুপচাপ নিজে খাওয়ার ফাঁকে লোকমা তুলে বাণীর মুখের সামনেও ধরে। বাণী তা ফেরায় না, বরং চুপচাপ খাবার মুখে নিয়ে নেয়। সংসার জীবনের প্রায় 1.5 বছরের বেশি সময়টাই এটা এখন এক প্রকার তার অভ্যাস হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষে রুমে এসে বাণী আবারও বই নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে পড়ে। এবার সে সত্যি সত্যি বইয়ে মনোযোগ দিয়েছিল, কিন্তু তার মনোযোগে জল ঢেলে দুর্জয় ডিরেক্ট সুইচ চেপে আলো নিভিয়ে দেয়। বাণী অবাক গলায় বলে, তোমার কি খুব ঘুম পেয়েছে? এক কাজ করো, তুমি তাহলে ঘুমাও, আমি পাশের রুমে বসে বইটা শেষ করে আসি। আর 2টো অধ্যায় শুধু বাকি, বেশিক্ষণ লাগবে না। দুর্জয় কোনো উত্তর না দিয়ে বিছানায় এসে সোজা বাণীর কোলে মাথা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। বাণী অবাক হয় না, বরং নীরবে হাত থেকে বইটা রেখে নিজের কোমল হাতে দুর্জয়ের মাথার চুলগুলো টেনে দিতে থাকে। এই বদ অভ্যাসটা ইদানিং হয়েছে দুর্জয়ের। মাথা ব্যথা করলে এভাবে মাথা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। বাণী তখন ধীরে ধীরে চুলে হাত বুলিয়ে তার টেনে দিলেই ঘুমে তলিয়ে যায়। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুর্জয় ঘুমালো না, বরং চোখ বুজে রেখেই বলল, আফরা ওদিন কি বলেছিল মনে আছে? কৃষ্ণপক্ষে ডুবে থাকা বাণী ভাবুক হয়। ওদিন বলতে কোন দিনের কথা বোঝাচ্ছে দুর্জয়, তা সে ঠিক বুঝতে পারছে না। এই বুঝতে না পারার ব্যর্থতায় সে প্রশ্নের পিঠে প্রশ্ন জুড়ে দিয়ে ছোট্ট করে বলে, কবে?
আমাদের তিনজনের মুভি ডে আউটে ওই ফ্রোজেন মুভিটা দেখার পরে। বানি আবার মনে করার চেষ্টা করে সচরাচর ডিজনি মুভি দেখে না আফরা, কিন্তু এই মুভিটা তার খুব পছন্দ হয়েছিল। এলসাকে ডিজনি সিনেমার আইকনিক একটা চরিত্র হিসেবে ভূষিত করেছিল। আর বিশেষ কিছু কি বলেছিল মনে করতে না পেরে বানি আরেক দফা প্রশ্ন করে। কি বলেছিল? ভাই বোন থাকাটা একটা ব্লেসিং। বানির মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে যায়। দুর্জয় ধীর গলায় বলে, আমরা দুজনেই নিজেদের ভাই হারিয়েছি বানি। সহদরের অভাবটা আমরা খুব ভালো বুঝি। আমাদের মেয়ে সেই অভাবটা ঘুচিয়ে দিলে কেমন হয়? দুর্জয়ের কথার সূক্ষ্ম ইঙ্গিত বুঝতে পেরে বানির মুখটা লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে। অন্ধকার কক্ষে সেই লজ্জামাখা মুখশ্রীটা দেখতে না পেলেও দুর্জয় সেই লজ্জার লেশ অনুভব করে। সে ধীরে ধীরে পাশ ফিরে বাণীকে জড়িয়ে ধরে, তার পেটে মুখ গুজে। শাড়ির আঁচল ভেদ করে উত্তপ্ত নিঃশ্বাসের সংস্পর্শ আসতেই বাণী কিছুটা কেঁপে ওঠে। দুর্জয় তখন নরম গলায় বলছে, তোমার মত জানতে চাইছি কেবল। তুমি না চাইলে আই এম টোটালি ওকে উইথ দ্যাট। আমি আফরার বাবা,